রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে 53 বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টা। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে সংস্কার উনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি মির্জা ফখরুল। নির্বাচনী রোডম্যাপ ছাড়া সংকট বাড়ার শঙ্কা। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দরিদ্র সীমার নিচে। সামাজিক কর্মসূচির 73% সুবিধাভোগী ভুয়া। উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, 8 ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট বলছে আবহাওয়া অফিস। এবং চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তির পর মৃত্যু। কাল মরদেহ রাখা হবে বাংলা একাডেমিতে, বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত 53 বছরে কেন এই রাষ্ট্রের সংস্কার হয়নি, এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তিনি বলেছেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে এই অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। বাংলাদেশের একটা গণঅভ্যুত্থান, এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণঅভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। ভারতে বসে আবারও দেশে ফেরার চক্রান্ত করছে আওয়ামী লীগ, এ দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। দলটির অন্য নেতারা বলেছেন, নির্বাচনী রোডম্যাপ দিতে যত দেরি করবে ততই সংকট বাড়বে। হত্যা করেছে এই আর্মাদ বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত খারাপ সময় আসবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা মারাত্মক একটা অভিযোগ।
আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরার জন্য ভারতে বসে সক্রিয় হচ্ছে দাবি করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আর এসব বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান, রাজনীতির সামগ্রিক আন্দোলন এবং এসব প্রেক্ষাপটে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা তার সঙ্গে যুক্ত হব। কাউসার, আপনি দেখছিলেন যে সরকার এবং রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়েও কিন্তু তাদের পক্ষ থেকে তাদের মতো করে বক্তব্য বা ব্যাখ্যা দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অবস্থান আপনার কাছে কেমন মনে হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে বিষয়টি হচ্ছে মত পার্থক্য আছে, কিন্তু মতবিরোধ বিষয়টি এভাবে বলা যাবে না। মত পার্থক্য রয়েছে। রাজনৈতিক দল এবং সরকার প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য একটি, তারাও চান যে একটি সংস্কার হোক এবং সংস্কার পরবর্তী একটি সুন্দর বাংলাদেশ যেন গঠন করা যায়। কিন্তু যে বিষয়টি নিয়ে কিছু মত পার্থক্য দেখা যাচ্ছে তার একটি হচ্ছে নির্বাচন কখন হবে। আমাদের যে রাজনৈতিক দল, অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির মহাসচিব এর আগেও যেমন বলেছিলেন বা এখনও যেমন বলছেন যে তারা চাচ্ছেন যে দ্রুত একটি নির্বাচন দেয়া হোক, অন্তত নির্বাচনে একটি রোড ম্যাপ দেওয়া হোক, যার প্রেক্ষিতে কবে নাগাদ নির্বাচন হবে সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং তারপরেই আসলে রাষ্ট্রের যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলোতে হাত দেবে নির্বাচিত সরকার। তো এই বিষয়টি সংস্কারের ব্যাপারে বিএনপির বক্তব্য, এবং সংস্কার চাচ্ছেন কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারাও। কিন্তু তারা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেমনটি আজ একটু আগে একটি প্রতিবেদনে দেখা গিয়েছে। রেজওয়ানা হাসান যিনি বলছিলেন যে যদি আসলে কোনো রাজনৈতিক দলই সংস্কার করতে হয় তাহলে এই বিগত 53 বছর তো একটি লম্বা সময় ছিল, সেই সময়ে কেন এই সংস্কারটি হয়নি। তো এই ধরনের একটি মত পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু এটিকে আসলে মতবিরোধ বলার খুব একটা সুযোগ নেই, কারণ ইতিপূর্বে সরকারের যারা রয়েছেন বা রাজনৈতিক দল, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক বা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তারাও বলেছেন যে এটি আসলে গণতন্ত্র, মত পার্থক্য থাকবে, মতবিরোধ নয়, যে মত পার্থক্যগুলো থাকবে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এই সমাধান করে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি একটু যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রয়েছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য বা কাজের ধরন বা বক্তৃতা নিয়ে আলোচনায় আসি, সংক্ষেপে যদি একটু বলেন। তারাও তো একই দিকে হাঁটছেন। হ্যাঁ, তারাও একই দিকে হাঁটছেন, কারণ তারাও তো চাওয়া একটাই যে সংস্কার। কিন্তু তারা আসলে মূল যে একটি বিষয় দাঁড়িয়েছে, ওনার বক্তব্যে একটি জিনিস আসলে তুলে ধরা যায় যে একটি আস্থার অভাব, যে এই 53 বছরে তো আসলে এমন কোনো ঘটনা তারা দেখেননি। এবং এই প্রশ্ন তিনি করেছেন যে যদি সংস্কার হতো তাহলে আজ তো অন্তর্বর্তী সরকারের আসারও প্রয়োজন ছিল না, এমনকি আজ যেই যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হতো তাহলে আজ তাদের বক্তব্য দেওয়ার পরিস্থিতিও তৈরি হতো না। তো যে বিষয়গুলো আসলে আজকে আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা বলেছেন এবং সরকারও বলেছেন যে সংস্কারে রাজনৈতিক দলের অংশগ্রহণ এটি একটি অন্যতম পয়েন্ট, যে রাজনৈতিক দলগুলো মনে করছেন সংস্কারে তাদের একটি প্রত্যক্ষ অংশ থাকতে হবে, বা যেমনটি মির্জা ফখরুল বলেছেন যে নির্বাচনের পরেই আসলে মূল রাজনৈতিক বা সরকার, যে নির্বাচিত সরকার, তারাই আসলে সংস্কারটি করবেন, যেটির ব্যাপারে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে। এবং রাজনৈতিক দলগুলোর বিষয়ে সরকারের মনোভাব, যেমনটি বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক দলের ব্যাপারে তার যে একটা আস্থাহীনতা রয়েছে এর মাধ্যমে কিছুটা মনোভাব বুঝিয়ে দিয়েছেন। এবং সরকারের কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর যে মনোভাব সেই বিষয়টিও কিন্তু উঠে এসেছে আজকে, যেহেতু তাদের একটি আহ্বান যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দেয়া, যার প্রেক্ষিতে নির্বাচিত সরকার যত দ্রুত ক্ষমতায় আসতে পারবে সেই বিষয়টি নিয়ে তারা নিশ্চিত হবেন। তো কাজেই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে তাদের যে মনোভাব সেটিও আসলে আমরা কিন্তু এটি দেখতে পাই যে অন্তর্বর্তী সরকার তারা যে রাজনৈতিক আকাঙ্ক্ষাকে পূরণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে রাজনৈতিক যে কোনো দল কিন্তু তাদের সাথে বসতে চাইলে, কথা বলতে চাইলে তারা কিন্তু ওই দিনই তাদেরকে সুযোগ দিচ্ছেন, এমন কথাও তো বা এমন উদাহরণ তো আমরা দেখছি। সে কারণে
কারণেই বলছি যে আসলে এখানে মতবিরোধ নেই, মত পার্থক্য রয়েছে। মতবিরোধ থাকলে কিন্তু আর যে বসার কথাটি আপনি বলছিলেন, যে বৈঠকটির কথা বলছিলেন, সেই বৈঠকগুলো হতো না। মত পার্থক্য রয়েছে, যেগুলোই আসলে সে ধরনের বৈঠকে বসে যত দ্রুত সম্ভব নিরসনের চেষ্টা করছে উভয় পক্ষই। কাউসার, আপনাকে ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। রাজনৈতিক দল এবং নির্বাচনী ব্যবস্থা এবং সামগ্রিক সংস্কার এবং এর সংশ্লিষ্ট আন্দোলনের বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতর কাউসার। এদিকে পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণের দাবি তুলেছে জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা মনে করেন দেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করছে বিভিন্ন পক্ষ। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে রাজধানীর বংশালে এক কর্মী সভার আয়োজন করে জামায়াত ইসলামী। এতে থানা ইউনিটের কর্মীরা ছাড়াও যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানে পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণ দাবি করেন বক্তারা। 16 বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে সেক্টরে সেক্টরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে। এখনো যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে টাঙ্গাইলে জামায়াতের আরেক অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব ইসলামিক দলকে জাতীয় স্বার্থে ঐক্য করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত আছি। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির। বলেন, পরাজিত শক্তি দেশকে রক্তে ভাসিয়ে দিতে চেয়ে ব্যর্থ হয়ে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে খুনিদের বিচার না হলে শহীদদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাইয়ের শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দেশে এখনও সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, 24-এর চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে সার্জিস অভিযোগ করেছেন হাসিনা সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। উপস্থিত হন উত্তরের এই জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবার ও সমন্বয়করাও। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম। আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আপনারা আশা করি সেই জায়গায় সব নেতৃত্বকে বাছাই করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের বাড়ির পথকে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করলেও বছরের পর বছর বঞ্চিত উত্তরবঙ্গ। ঢাকা থেকে তার বাড়ির অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেন। এখনো খুনির নামে স্লোগান, সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করে সার্জিস আলম বলেন, 24-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আমরা জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হচ্ছে, সেটা যেন বাস্তবায়িত হয়। সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে
সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর রাঙিয়ে তোলা হয়েছে। 14 ডিসেম্বর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। বিউগলের সুর যেন স্মরণ করিয়ে দিচ্ছে 1971 সালের 14 ডিসেম্বরের সেই নির্মম হত্যাকাণ্ডকে। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি হিসাবে চলছে সেনাবাহিনীর মহড়া। 14 ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি রাঙিয়ে তোলা হচ্ছে লাল রঙে। এছাড়া অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 1971 সালের 14 ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সাদিকুর রহমান, সময় সংবাদ। নিরাপত্তা বিবেচনায় নিয়ে গভীর পর্যবেক্ষণ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেবে না বাংলাদেশ। একথা জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভায় আবারও উঠে আসে এসব প্রসঙ্গ। পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার প্রয়োজন মন্তব্য করে বক্তারা বলেন, শুধু দুই দেশের সরকার নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আলোচনা বাড়াতে হবে। পণ্য, চিন্তা, রাজনীতি, কূটনীতি, সংস্কৃতি সব প্রতিটি বিষয়ে আমরা যেভাবে ভারতের উপর যুগের পর যুগ নির্ভর হয়ে আছি, সে অবস্থার সংস্কার হিসাবে আমাদের আসিয়ানমুখী হওয়া দরকার। সকলকে নিয়েই আসলে বাংলাদেশ আলোচনা করতে পারে। শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। ভারত এরই মধ্যে আরাকান আর্মিদের সঙ্গে আলোচনার দিকে এগিয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বার্মা ও রোহিঙ্গা অ্যাক্টকে কাজে লাগানোর পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। নার্কো টেররিজমের যে প্রভাব যেটা আসবেই, এইটাকে বন্ধ করা ভেরি ভেরি টাফ। সেই প্রভাব বিস্তারের এগেনস্টে আমাদের প্রয়োজনীয় কাজ করতে হবে। রাখাইন সম্প্রদায় আছে, তাদেরকে এবং তাদের ইনস্টিটিউশনাল নেতৃত্বকে আমরা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ইউটিলাইজ করতে পারি। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, গভীর পর্যবেক্ষণ ছাড়া পদক্ষেপ নেবে না বাংলাদেশ। গভীরভাবে বিবেচনা না করে আমরা কোনো পদক্ষেপ নেব না। এটা আমাদের আভ্যন্তরীণ এবং আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। রোহিঙ্গা সংকট উত্তরণে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের খবর। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে 73% ভুয়া। সুবিধাভোগী জিন্নাতারা যশোর রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্যসীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না,
4 থেকে 5 দিন ধরে। একটা না মনে করেন 7 দিনও হয় না, আমি 100 দেশে গেছি। এই মাস বইরেই কাম নাই। শ্বেতপত্র প্রতিবেদন বলছে 2022 সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে 73% ভুয়া, আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র 500 থেকে 800 টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে 10 ভাগ ধনীদের হাতেই দেশের 85 ভাগ সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। উত্তর জনপদে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ, কাছের দূরত্বও দৃষ্টিসীমার আড়াল। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। হেমন্ত বিদায়ের বাকি আরও 2 দিন। এবার আগে ভাগেই প্রকৃতিতে দখল নিয়েছে শীত। দিনের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে কুয়াশা। টুপটাপ শব্দে ঝরে পড়ে বৃষ্টির মতো শিশির। সকালের আলো ফুটলেও দীর্ঘ সময় দেখা মেলে না সূর্যের। দিনেও সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের তীব্রতায় বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধান। ঠান্ডা পড়ছে, আর চলতে পারছি না, কাজ হচ্ছে না, ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে, তারপরে খাবো কি? এই বছরের মধ্যে এই চলতি 1 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির ঘরে উঠানামা করলেও শুক্রবার তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও দাউপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর স্বাভাবিক হয় নৌ চলাচল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে কুয়াশার কারণে সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 3টা ডিভিশনের উপর মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে এবং এটা হয়তো আগামীকালকেও তাপমাত্রা আপনার আর একটু কমবে। সেক্ষেত্রে হয়তো 2-1 ডিস্ট্রিক্ট এটা বেড়ে যেতে পারে এবং পরশুদিন যে আর একটু কমবে। 19-20 তারিখে পরে যে আবার নতুন করে তাপমাত্রা কমা শুরু হবে। রাজশাহী, রংপুর ডিভিশন এবং যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এইসব জায়গায় তাপমাত্রা অনেক কমার সময় রয়েছে। ঢাকাতেও তাপমাত্রা যেটা আছে 15 ডিগ্রি, সেক্ষেত্রে হয়তো আপনার 12-13 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। দেখছেন রাতের সময়। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়হুকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের রাজনীতিতে বায়হু প্রেসিডেন্ট ম্যাক্রোর মিত্র হিসেবে পরিচিত এবং ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মধ্যপন্থী একটি দলের প্রতিষ্ঠাতা। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক করতে বায়হুই যোগ্য প্রার্থী। তবে বায়হুর নিয়োগকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে কমিউনিস্টরা। আর নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে 53 বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, দিশেহারা শ্রমজীবীরা। 2 দিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দরিদ্র সীমার নিচে। সামাজিক কর্মসূচির 73% সুবিধাভোগী ভুয়া। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।